দেখো বুঝো, কোশ্চেনটা হচ্ছে একটা বিম দেয়া আছে যার স্প্যান লেন্থ হচ্ছে 1.5, দ্যাট ইজ 1500 মিলিমিটার, যেটা এখানে দুইটা ভাগে দেয়া আছে, 375 হয়, যার সাইজটা, বিমের সাইজটা বলা আছে 50 মিলিমিটার বাই 75 মিলিমিটার। এই বিমে দুইটা ফোর্স দেয়া আছে, একটা ফোর্স হচ্ছে এখানে কনসেন্ট্রেটেড লোড, মাঝখানে না কিন্তু একটা সাইডে 375, আর এই রোলার সাপোর্টের এদিকে একটা টেনশন ফোর্স দেওয়া আছে 25, যেহেতু এটা লোড নিতে পারে না তো রেজিস্ট করবে শুধু এক জায়গায় 25। এটা কিন্তু রিয়াকশন, এটা হলো অ্যাকশন। তাহলে আমরা এই পার্টটার বিমটা বুঝে নিলাম যে দুইটা কি চাইছে এখানে কোশ্চেনটা। এবার বলি, আবার পড়ি। এই 50 মিলিমিটার 50/70 মিলিমিটার বা 50 মিলিমিটার/75 মিলিমিটার, যেটা হলো 1.5 মিটার লং ইলাস্টিক বার অফ নেগলিজিবল ওয়েট। এখানে ওয়েট থাকলে কিন্তু আমার আবার একটা প্যারাবোলিক ডব্লিউএস ওয়েট করতে হইতো, ওয়েলটা নেগলিজিবল। ইজ লোডেড অ্যাজ শোন ইন ফিগার। এই ফিগারে দুইটা লোড যেটা দেয়া আছে, একটা দুইটা। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস অ্যাক্টিং নর্মাল সেকশন থ্রু দ্য বিম। তার মানে নর্মাল স্ট্রেস বের করতে বলছে পরিষ্কার করে, শিয়ার স্ট্রেসের কথা এখানে করার কোনো স্কোপ নাই। ফাইন। এখন কথা হচ্ছে আমার কি কারণে স্ট্রেসটা আসবে, আমরা একটু আগে বলতেছিলাম, যারা ছিল তারা দেখছো। একটা হচ্ছে এই যে টেনসাইল ফোর্সের কারণে, আমরা জানি স্ট্রেস মানে হচ্ছে ইউনিট এরিয়ার উপরে রেজিস্টিং ফোর্স হয়, যেহেতু রেজিস্টিং ফোর্স 25 আছে, তাহলে ইউনিট ক্রস সেকশনাল এরিয়া আমরা জানলাম যেখানে কোশ্চেনে বলছে 50/70, আমরা লিখলাম 50/70। তাহলে ক্রস সেকশনটাকে ভাগ করলে স্ট্রেস পাবো। লোড হচ্ছে 25 কিলো নিউটন, যেখানে 25 কিলো নিউটন যদি আমরা নিউটনে নিতে চাই তাহলে কিলোর মানে হচ্ছে 1000 গুণ, 1000 দ্বারা গুণ করলাম, ভাগ করলাম, যেটা আসছে নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে আমরা বলি এমপিএ। এমপিএ, পিটা অ্যাকচুয়ালি বড় হাতের, অনেকে ভুল করে ফেলি, এমটাও বড় হাতের হয়, এটা ছোট হাতের। তাহলে 6.67, এটা তো আরো একটু বেশি হয়েছে 6.666 এরকম। তাহলে আমরা রাউন্ডিং করে ফেললাম 6.67 এমপিএ টেনশনের জন্য। আরেকটা নর্মাল স্ট্রেস আসবে বেন্ডিং এর জন্য, তোমরা জানো। সে বেন্ডিং মোমেন্ট জানতে হলে বেন্ডিং মোমেন্ট জানতে হবে, আই জানতে হবে। তো আমরা বেন্ডিং মোমেন্টের জন্য ফ্রি বডি আঁকছি। তুমি যদি এই পয়েন্টে ফ্রি নাও, কি জানে বলে, মোমেন্ট নাও, তাহলে 3.6 ইন্টু 1125 ডিভাইড বাই 1500 করলে 2.7ই আসে। সো মোমেন্ট, এখানকার মোমেন্ট নিতে চাইলে তুমি 2.7 ইন্টু 0.675 বা 375ও করতে পারো, আবার 0.9 ইন্টু 11 পয়েন্ট, সরি 1.125 একই আসবে, 1.0125 বলতেছিল। তো এটা আমরা নিলাম, নিয়ে আমি মোমেন্টটা যে তোমরা হিসাব করছিলে 1.0125, বাট আমরা ম্যাক্সিমাম স্ট্রেসটা পাইলে আমরা বাকিগুলো তো করতে পারি, মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হিসাব করতে চাইলে তো অনেক সময় লাগবে। আমি যেহেতু লিনিয়ার, এইটাও লাইন এটাও লাইন, এই পয়েন্টটা জানলে এই পয়েন্টটা জানলে মাঝখানগুলো স্ট্রেট লাইন টানলেই হয়ে যাবে, সেই বুদ্ধি আমরা করছি। এই জন্য ম্যাক্সিমামটা টপে কত বটম কত সেটা বের করছি। তো ম্যাক্সিমাম স্ট্রেসে, বেন্ডিং স্ট্রেসে মনে হয় আমার ধারণা সবাই শিখে আসছি। এম সি ওভার আই, এম তো মোমেন্ট, যেটা আমরা বের করলাম 1.0125 কিলোনিউটন মিটার। আই হচ্ছে বের করতে পারি আমরা 50 ইন্টু 75 কিউব বাই 12। আবার সি হচ্ছে 75/2। তো এটাকে অনেকে আই বাই সি কে সেকশন মডুলাস বা এস বলে, তোমরা পড়ে আসছো হয়তো। তাহলে এস, তাহলে এখানে যদি আইটা আমরা করে ফেলি তাহলে 6 ইন্টু এম কোথেকে আসলো, আবার আইটাকে যদি আমরা লিখতাম bh³/12, সিটাকে লিখলাম h/2, 12 আর রিয়াক্ট কাটা গেলে 6 হয়, সেখান থেকে 6m/bh²। যদি এস লিখতাম, এস এর মান ছিল হচ্ছে bh²/6। সো আলটিমেটলি যেভাবেই করে আমি 6টা bh²/6 করে 6 উপরে চলে যাবে, 6m/bh² আসে। 6 তো 6, এম মানে হচ্ছে 1.0125, যেহেতু মোমেন্টটা কিলোনিউটন তাহলে একটা 10⁻³ আবার লিখতে গিয়ে ডিস্টেন্সটা আমরা মিটারে নিয়েছি, মিটারকে মিলিমিটার নিলে আমাদের সুবিধা হয়। সো আরেকটা 3, তার দুইটা মিলে 10⁻6, আর bh² মিলিমিটার, যেহেতু আমরা মিলিমিটারই রাখতে হবে সবকিছু, মিটার নিতে হলো হয়তো হয়তো। করার পরে আমরা এই বেন্ডিং এর কারণে যে স্ট্রেস আসছে, একটা পজিটিভ 21.6, একটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ হবে। কোথায় পজিটিভ হবে সেখানে আমরা আসছিলাম। আবার যদি আগের স্লাইডটাতে, পরের স্লাইডটা না সরি, এই স্লাইডটাতে যাই, তাহলে আমরা বললাম যে এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে। তোমার হাতে যদি কলম থাকে তুমি দেখতে পারো, যদি বাঁকা করো এখানে দিয়ে, এখানে একটা লোড দিয়ে দাও, তাহলে নিচে টান বড় হবে, উপরে ছোট হবে। তাহলে নিচে টেনশন, উপরে কম্প্রেশন। আমরা এই যে নিচে পজিটিভ দিলাম 21.6, সেকশনটা যেহেতু সিমেট্রিক্যাল,
আমরা কিন্তু আনসিমেট্রিক্যাল বেন্ডিং কালকে পড়ে আসছি, যে আনসিমেট্রিক্যাল হলে কিন্তু এটা এত সহজ হইতো না, নিউট্রাল অ্যাক্সিস অটোমেটিক শিফট করে যেত। সেকশন যেহেতু সিমেট্রিক্যাল, তাহলে নিচেও 21.6, উপরেও 21.6, আর আনসিমেট্রিক্যাল হলে আমাদের ডিসটেন্সটা চেঞ্জ হইতো। সো আমরা বের করে ফেললাম টেনশনের জন্য +6.6, মানে টেনশনের জন্য প্লাস, এখানে টেনশনের জন্য +21.6, দুইটাই যেহেতু প্লাস, তো দুইটা অ্যালজেব্রিক সাম বা সুপারপজিশন কতদিন শিখছিলাম, মাছও কিনলাম তরকারিও কিনলাম, দুইটার দাম যোগ করতে হবে কত টাকার বাজার করছি, ব্যাপারটা এরকমই। সো এই দুইটা যোগ করলে আমার আসতেছে 21.3, আর এখানে আমার প্লাস ছিল বাট এখানে মাইনাস, মাইনাসটা যেহেতু বড় আলটিমেটলি মাইনাস এখানে প্রিডমিনেন্ট বা গভর্ন করবে 14.9। সো দিস ইজ দ্য কোশ্চেন, হোয়াট দ্য কোশ্চেন আসতে যা হচ্ছে এইটাই ছিল আমাদের এখানে, স্ট্রেস ডিস্ট্রিবিউশন টেস্টটা কত হবে থ্রু আউট দ্য সেকশন। বলছি কেউ যদি বলে আবার এখানে কত, আমি বলবো যে বাবা রে, এখানে যেহেতু 14.9 পাও, এখানে যদি পারো তুমি তো এটার নিউট্রাল অ্যাক্সিস কত দূরত্বে বের করতে পারো, যে কোনো দূরত্বে তুমি বের করতে পারো, সেজন্য প্রতি পয়েন্টে পয়েন্টে দরকার নাই, দুইটা এক্সট্রিম পয়েন্টে জানলেই হয়ে গেল। বন্ধ করে দেন। সো আমরা আশা করতেছি এই পর্যন্ত বুঝছি, যারা যদি কোনো কারো কোশ্চেন থাকে আমরা অবশ্যই শেয়ার করব। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমরা যখন ওই যে এক্সিয়াল লোডটা নিলাম 25 25 নিচে, হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটা কি মানে এক পাশে 25 এক পাশে অন্য কিছু হতে পারে কম বেশি? হ্যাঁ হইতে পারতো, তুমি তো এটা ডিয়াগ্রাম, আমি তোমাকে অবশ্যই বুঝাই দেবো বাবু, দেখো না বুঝলে আমাকে বলিও, হ্যাঁ। এখানে ধরো যে আরেকটা যদি ফোর্স থাকতো তাহলে কি হইতো, একটা মাত্র ফোর্স আসছে 25, এখানে যদি এরকম ফোর্স থাকতো তাহলে এইটা রিয়াকশন কিন্তু 25 আসতো না, এটা 25, এখানে যদি একটা 3 থাকতো তাহলে কি হইতো বলতো, সেটা উল্টা তিন দিকে, হ্যাঁ, আর 25 যোগ হয়ে যেত, এখানে 28 হইতো, হ্যাঁ, আবার জি যদি উল্টা দিকে জি থাকতো, স্যার। হ্যাঁ, তাহলে বুঝতে পারতো। আমার প্রশ্ন কি চাইছে, ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম চাইতে চাইলে বাবারে, ম্যাক্সিমাম পাইতে চাইলে কি হয়, কি করতে হতো, ম্যাক্সিমামটা লাগবে। তাহলে আমি এখানে যদি 3 থাকতো, ধরো এখানে আমি পাইতাম হয়তো 25, এখানে পাইতাম 28, তাহলে ম্যাক্সিমাম নিতে হবে না, তাহলে 28টা নিয়ে কাজ করতে হবে, তো 28, জি স্যার। কথা বুঝছো না? আবার মোমেন্টের কারণে মোমেন্ট তো ম্যাক্সিমাম এই জায়গায় হবে, আবার তুমি এখানে আসো, তুমি তো এটা অঙ্ক না করেই তুমি বুঝতে পারতা যে স্যার মোমেন্ট এখানে ম্যাক্সিমাম মোমেন্ট, আবার এখানে ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স, তো আমি এটাই নিব, যে এখানে আর বাকিটা যত কটাই থাকুক, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে পরিষ্কার এটা, সামনে যাই। ওকে স্যার। আচ্ছা, এরকম একটা জিনিস আমরা কিন্তু ইয়াতে কি বলে ওয়েল্ডিং এ বা রিভেটে পড়ে আসছিলাম, যদি এটা আগে পড়ানো উচিত ছিল। তো আমরা কি বলছিলাম মনে আছে তোমাদের, যে এরকম একটা ব্লক, ধরো যেটা আমি একটা ব্লকের এরিয়াই দিলাম, আমি একটা বোঝানোর জন্য একটা স্পেসিফিক ব্লক নিয়ে আসছি, 120 মিলিমিটার বা 80 মিলি ব্লক থাকতো, লোডটা যদি বাইরে হইতো, সেন্টার দিয়ে না যায়, কেমন, দুইটা সেন্টার দিয়ে থাকতে পারতো, বা এই দেখো এই লাইনেও যায় নাই, সিমেট্রিক লাইনেও যায় নাই, এই সিমেট্রিক লাইনেও যায় নাই, লোডটা 4.8 কিলোনিউটন দেওয়া আছে, তাহলে কি হইতো? প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই লোডটা যদি ডাইরেক্টলি সেন্টারে যাইতো তাহলে কি হইতো বলতো, যেমন যেমন এই কম্প্রেশন হইতো। এক্স্যাক্টলি কম্প্রেশন হইতো, তাহলে কম্প্রেশন একটু আগে বলো, কম্প্রেশন স্ট্রেসটা কত হইতো? স্যার এই ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া আসতো তাহলে স্যার। তার মানে 4.8 যেটা নিলাম আমরা, 4.8 কিলোমিটার যেহেতু আছে, মিটার নিউটন নিলে 4800 ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 80 করলে আমার আসতো 0.5 এমপিএ, তাই না? এখন কিন্তু সেন্টার দিয়ে যায় নাই, বাইরে দিয়ে গেছে, বাইরে দিয়ে গেলে কিরকম হবে তাহলে বলতো? স্যার এখানে বেন্ডিং উৎপন্ন হবে। আমি একদম মেকানিক্স ভুলে যাও, আমার অঙ্ক ভুলে যাও, এখানে কি হইতো, হইতো যেহেতু যে স্যার এইটা যে যদি এখানে আসতো তাহলে কিন্তু এদিকে উল্টায় যাওয়ার চেষ্টা করতো, এদিকে চাপ পড়তো, এদিকে প্রাণ পড়তো, তাই জি না, হইতো স্যার। না? মাঝখানে দিলে সব জায়গায় সমান হইতো। আমার বলতেছি, আমরা যেটা বলতে চাই, আমাদের ওই যে বিখ্যাত একজন আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তার বই তোমরা পড়ো, TW ল্যাম্বি বলে, আর কি, উনি বেসিক্যালি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ। ওনার একটা বিখ্যাত উক্তি আছে, উক্তিটা হচ্ছে এরকম, তুমি যদি খুব ভালো ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার দেখে প্রবলেমটা ফিল করতে হবে,
বলে যে প্রবলেমটা ফিল করব কিভাবে, যে বড় বড় কথার কথা, যে টেনসাইল স্ট্রেস ফিল করার আগে তুমি হাত ধরে টান দাও, টান দিয়ে দেখো টান দিলে কেমন লাগে, তোমার উপর চাপ পড়ে, তাই না? তো এরকম আর কি। আর আমরা ফিল করার চেষ্টা করতেছি, তোমরা তো, আমি তো তোমার ফিজিক্যালি পাইলে অনেক ভালো বুঝাইতে পারতাম যেহেতু দূরে। তো এই ফিগারটা যদি দেখতাম যে একদিকে একটা বইয়ের এক পাশে যদি তুমি চাপ দাও এক কোনায়, তাহলে দুই দিকে উল্টা যায়, একদিকে চাপ দিলে একদিকে উল্টানোর চেষ্টা করে। তো এখানে উল্টানো মানে হচ্ছে এইদিকে বেশি প্রেসার পড়বে, এদিকে অন্য রকমের প্রেসার পড়বে, এইদিকে টান পড়বে, এইদিকে চাপ। তাহলে এইটা কিন্তু দুই দিকে এরকম হবে, মানে এই এক্সিসটার যে মাঝখান দিয়ে যে গেছে সেই এক্সিসের এগেইনস্ট উল্টার চেষ্টা করবে, আবার যেহেতু এই এক্সিসও নাই এদিকে উল্টার চেষ্টা করবে। তার মানে আমি বুঝার চেষ্টা করতেছি যে এই লোডটার কারণে এই যে কোণাটা, যেটা আমরা বেন্ডিং ইয়াতে রিভেটে পড়ে আসছে, এই কোণায় কিন্তু দুই দিকের চাপ পড়বে, এইটারও চাপ পড়বে এই এক্সিসের সাথে এটা, আবার এটার সাথে একটা, আর এডিশনাল তো আমরা যে একটা লোড আছে সেটা আমরা অলরেডি কথা বলতেছি, আমরা আজকে অঙ্কটা করব। এবার যদি আমরা তোমাদের যেটা বলছিলাম, ধরো যে এই লোডটাকে যদি আমরা এখানে ট্রান্সফার করতে চাই, প্রথম হচ্ছে এই বরাবর এই এক্সিসে অথবা এই বরাবর এই এক্সিসে, দুইটা এক্সিস তো সমানে কাজ করতে পারি না। তো এখান যদি নিয়ে আসতাম তাহলে আমি এখানে কি করতাম, এখানে সরাসরি একটা লোড দিতাম, একই মানের অপোজিট মান দিতাম, তাহলে একটা ফোর্স এখানে কাজ করতো, আর এই দুইটা মিলে তোমাদের আমরা ইয়াতে বেন্ডিং এ করে কি জানে রিভেটে করে আসছিলাম, তাহলে এই ফোর্সটার জন্য দুইটা মোমেন্ট আসতো, একটা সেন্টারে দিলাম, কারণ ওই লোডটা যদি সেন্টারের বাইরে থাকে বুঝতে পারি আমরা যে এদিকে উল্টে যাবে, কিন্তু স্ট্রেস বের করতে পারি না। সেন্টারে দিলেই বের করতে পারতাম, যেটা একটু আগে করলাম 4.8 ডিভাইড বাই 120 ডিভাইড বাই, তাহলে আমাকে সেন্টারে আনতে হইলো। আর এইটা সেন্টারে গেলে এখানে আরেকটা লোড লাগবে, সেই লোডটা মিলে কি হবে, এখানে একটা মোমেন্ট ক্রিয়েট করবে, সেই মোমেন্টটা তোমরা একটু আগে বলে ফেললা যে 4.8, স্যার এইটার মাঝখানে তো, ঠিক মাঝখানে তো যাইতো 60, কিন্তু এটা তো আছে এখান থেকে 35, এখানে লেখা আছে 35, দেখা যাচ্ছে আমার ডিস্টেন্সটা, এখানে 35 মিলিমিটার আছে, কিন্তু যদি 35 এর জায়গায় 60 হইতো তাহলে মাঝখানে পড়তো, এখন তো আমার কাছে 60 তো নাই, যে 60-র জায়গায় 60-র পরে আছে, তাহলে এখানকার মোমেন্টটা এই এক্সিসের এগেইনস্টে একটা মোমেন্ট দিবে, লোডটা হচ্ছে 4.8, ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এখানে ডিস্টেন্স কত, 60 মাইনাস 35, তাহলে এই ডিস্টেন্সটা পাবো। সো আমার একটা স্যার ডিস্টেন্স, এখানে একটা মোমেন্ট পাইলাম এই এক্সিসটার এগেইনস্টে, এই এক্সিসটা দিয়ে এভাবে ঘোরানোর চেষ্টা করতেছে, এইভাবে এই ঘোরানোটা হচ্ছে 120 কিলোনিউটন মিটার। কথাটা ভুল হয়েছে, মিটার হবে না, এটা মিলিমিটার হবে, না এটা কিলোনিউটন, তার 120 যদি হয় এটাকে 35, আমি একটু দেখে নিই ক্যালকুলেটরটা, 60 মাইনাস 35 ইন্টু 4.8, ইয়েস, এটা মিলিমিটার হবে, কেমন, মিটার না, কারণ এটা তো মিলিমিটার। সো আরেকটা হচ্ছে এক্স এর এগেইনস্টে, যদি এটাকে এক্স এক্সিস বলি, আর ওয়াই তো হলো পারপেন্ডিকুলার, এই এক্সিসের এগেইনস্টে আবার দূরত্ব আছে কতটুকুন, 80 অর্ধেক 40, তাহলে 4.8 ইন্টু 40, দ্যাট ইজ 192 কিলোনিউটন মিলিমিটার। সো আমরা এই রকমের একটা লোড ম্যাথমেটিক্সে যেরকম বলে আমরা ফিজিক্যালি বোঝার চেষ্টা করতেছিলাম, এখানে চাপাইলে এদিকেও টান পড়বে, এই পাশেও টান পড়বে, ম্যাথমেটিক্স দিয়ে আমরা মেকানিক্স দিয়ে বোঝার চেষ্টা করলাম অঙ্ক করে, যে দুই দিকে মোমেন্ট উল্টানো, ঘোরানো, মোমেন্ট মানে ঘোরানোর চেষ্টা করবে, এদিকে বাঁকা করে উল্টায় চেষ্টা করবে, একটা মোমেন্ট হচ্ছে এটাকে জেড এক্সিস এর এগেইনস্টে মোমেন্টটা 120 কিলোনিউটন মিলিমিটার, আর এক্স এক্স এর এগেইনস্টে মোমেন্টটা 192, মানে এটা কিন্তু মিলিমিটার, আবার বলতেছি মিলিমিটার হবে, সো 192 মিলিমিটার। সো আমরা কি পাইলাম, এখান থেকে এই বডিটা এখন তিনটা ফোর্সে সাবজেক্টেড, একটা সিজি বরাবর বা সেন্ট্রয়েড বরাবর একটা কম্প্রেশন ফোর্স 4.8, আর একটা জেড এক্সিস এর এগেইনস্টে, তার মানে এইদিকে কম্প্রেশন এইদিকে টেনশন করবে এরকম 120 কিলোনিউটন মিলিমিটার, আবার এইটা এক্সিস এর এগেইনস্টে 192 কিলোনিউটন মিলিমিটার মোমেন্ট কাজ করবে। সো এই অবস্থায় আমরা এটার স্ট্রেসটা বের করতে পারি। প্রথম তো কিন্তু একটা স্ট্রেস কিন্তু তোমরা বের করে ফেলছো, স্যার এই 4 কিলোনিউটন যেহেতু সেন্ট্রয়েডে আছে, সো আমার এটার এরিয়া তো আমি জানি স্যার 120 আর 80 দ্বারা গুণফল, সো কম্প্রেসিভ স্ট্রেসটা আমরা বের করলাম। বেন্ডিং স্ট্রেসটা কিভাবে বের করব, কেউ একজন যদি বলতে চাও যে 120 কিলোনিউটন মিলিমিটার যে বেন্ডিংটা আছে সেই বেন্ডিং এর জন্য স্ট্রেস কত হবে বের করতে পারবা? একটু ক্লাস নিচ্ছি, ক্লাস একটু পর। সো এটা কি কেউ বের করতে পারতেছো?
স্যার ওই এমসিও বাড়ায় ওই ফর্মুলাই তো ফলো করতে হবে। কেউ বড় বাট রাইট। তাহলে এখন আইটা কত হবে? এই সাথে চারটা আইটা যখন আমরা হ্যাঁ তোমরা বলো। স্যার যখন আমরা জেড এক্সিস নিয়ে কাজ করব তখন আই নেয়ার সময় বি হবে 80 আর আর এইচ হবে 120। সবাই বুঝতেছো এর কথা? তাহলে যদি বুঝে থাকো তাহলে ফাইন, ফ্যান্টাস্টিক, খুব ভালো বলছো তুমি। সবাই বুঝে না বুঝলে আমাকে, কেউ যদি না বুঝে আমার জিজ্ঞেস করলে আমি বলে দেবো। আবার আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এইদিকে যখন এই যে আমরা এই ডিসটেন্স নিলাম, তাহলে এদিকে চাপ পড়বে, এদিকে টান পড়বে, তাহলে মাঝখান দিয়ে নিউট্রাল এক্সিস হবে। এভাবেই চিন্তা করে বলছে হয়তো। আর নিউট্রাল এক্সিস যেটা বরাবর হয় সেটা হয় বি। তাহলে ওই জন্য বলছে বি হবে 80, এইচ হবে 120। তাহলে আমরা পাইলাম 80 ইন্টু 120 কিউব করতে পারি, অথবা এসও বাইর করতে পারি, বিএইচ স্কয়ার বাই 6 করতে পারি। ফাইন। আবার যখন আমি উল্টাটা নেব, যে এক্স এর যে নেব 182, সেটাও কিন্তু বের করতে পারি, তাই না? তাহলে 192 কিলোনিউটন মিটার মানে মিটার নিউটন মিটার মিলিমিটার নিতে হলে আমরা 10⁻³ করলাম, তখন উল্টে যাবে কিন্তু। তখন কিন্তু আমার এই দিকে হচ্ছে চাপ, এই দিকে টান, তার মানে আমার এই মাঝখান হচ্ছে 120 হচ্ছে বি, আর 80 হবে এইচ। সবাই বুঝতেছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে আমরা আগে তো এই অঙ্কটা করেই আসছি বা একটা মোমেন্ট দিয়ে, এখন দুইটা মোমেন্ট আসছে। এইবার কিন্তু আমি ইচ্ছা করলে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আগের দিন করছিলাম আমরা স্ট্রেস বের করতে পারি। তো এরকম একটা প্রবলেম যদি আমরা করতে চাই, আর একটু 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 ডিপ প্রবলেম, দেখো এটা বোঝা যায় কিনা। এটা একটা স্ট্রেস ব্লক, মানে একটা ধরো যে কম্প্রেশন ব্লক, বাট মোটামুটি ইয়াটা সেকশনেরও বাইরে দিয়ে আছে, একটা ধরো বিম দিয়ে বা ব্রেকেট দিয়ে। এখানে কি বলছে প্রশ্নটা? ফাইন্ড দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন এট সেকশন এ বি সি ডি, নিচে একটু নিচের দিকে, ফর দ্য ব্লক শোন ইন ফিগার ইফ পি, এই পি এর মানটা বলে দিল 64 কিলোনিউটন। at the same section locate the line of zero stress। কতদিন আমরা একটু একটা অঙ্ক করছিলাম, বাট সেখানে ইয়া ছিল না, কি বলে তোমার, লোড ছিল না। নেগলেক্ট দ্য ওয়েট অফ দ্য ব্লক, কাজটা সহজ করার জন্য। আর এই সেকশনটার সাইজ কি আছে সেটা বলে দিচ্ছি, যে 300 মিলিমিটার বাই 150 মিলিমিটার। কোনটা এক্স এক্সিসটা, কোনটা ওয়াই এক্সিস, জেড এক্সিস, সেটাও বলে দিচ্ছি। কেমন? সো ফাইন। আমরা যদি একটু অঙ্কটা করতে চাই, আমরা যদি ফর এক্সাম্পল এই লোডটাকে কিন্তু সেন্ট্রয়েড একদম সিজিতে এখানে নিয়ে আসতেই পারি। আর কেউ বলবো স্যার এটা যে বাড়তি আছে, আমাদের কিন্তু এই কোশ্চেনটা এইভাবেই করছে, এটা লোডটা বোঝানো যাচ্ছে। এই বাড়তি এইখানে নিচে গিয়ে এবিসিডি তে কিন্তু বাড়তি অংশটা নাই, তার মানে আই হবে একটা রেক্টেঙ্গল হিসাবে। কেমন? আই এর হিসাবটা হবে হয় 300 ইন্টু 150 কিউব বাই 12, অথবা 150 ইন্টু 300 কিউব বাই 12। কেন? আমরা বললাম এই যে বাড়তি ব্রেকেটের চেয়ে অনেক নিচে আছে, যেখানে আছে সেখানে কিন্তু বাড়তি অংশ নাই। না অংশ থাকলে আমরা এডি স্কোয়ার করতাম, তোমরা জানো এগুলো। তো আমরা এই জায়গায় আসলাম না। সো এস এর মানে এই প্রবলেমটা করতে হলে আমাকে মোমেন্টের মানটা বের করতে হবে। কি মোমেন্ট? দেখো এই যে কোণা থেকে, এই কোণা থেকেও আরো 75 মিলিমিটার দূরে আছে আমার এই ফোর্সটা। তাহলে আমি যদি এই যে এটাকে যদি জেড এক্সিস বলি, এইটাকে যদি ওয়াই এক্সিস বলি, এক্স এক্সিসটা পারপেন্ডিকুলার টু দা এই যে এটার, তাহলে আমার মোমেন্টটা কত হবে আমরা যদি বের করতে চাই, বের করতে পারবো আমরা? বলো তো এখানে। আমরা যদি এই এক্সিসের মোমেন্টটা নেই, জেড এক্সিস যদি আমরা এটাকে বলি, জেড এক্সিস এর এগেইনস্টে মোমেন্ট কত হবে? অ্যাট লিস্ট আমরা প্রথমে এই পয়েন্টটা কিন্তু 150 এর অর্ধেক হচ্ছে 75, আরো আছে 75। তার মানে এই এক্সিস থেকে এই লোডটার ডিসটেন্স হচ্ছে 150, এবং লোডটা হচ্ছে পি এর মানটা হচ্ছে 64 কিলোনিউটন। তাহলে আমরা মনে হয় এখান থেকে মোমেন্ট বের করতে পারি। আবার এই যে মাঝখান দিয়ে ওয়াই অ্যাক্সিস যদি যায়, সেইটা ডিসটেন্স কত হবে? এটা তো এই লাইনে আছে, দেখা যাচ্ছে একটা লাইনই 150। তার মানে এই দিকেও 150 এক্সেন্ট্রিসিটি, উল্টা দিকেও 150 এক্সেন্ট্রিসিটি। তাহলে আমরা মোমেন্টটা বের করতে পারি। এই যে 150 এমওয়াই 150, এখানে 75 150 করলাম। তার মানে আমরা মোমেন্টটা মান বের করতে পারি। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে 64 হচ্ছে কিলোনিউটন, আর হচ্ছে 150 যদি মিটারে করো 1.15 9.6, অথবা নিউটন মিলিমিটার করলে 10⁻6 হবে। এই সবাই কি বুঝতে পারছে এই ফিগারটা? না বুঝলে আমাকে একটু বলো। জি স্যার। আচ্ছা ফাইন। তাহলে আমরা একটু সামনে যাই, আরেকটু বুঝাবো। আচ্ছা ঠিক আছে। এই ফিগারটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে
এইটা এখানে এই ফিগারটা আমি তোমাকে দেখাইনি, দেখাচ্ছি এখন। এই ফিগারটাকে আমরা একটু যদি ডিফারেন্ট ওয়েতে প্ল্যানে আঁকি তাহলে এরকম জিনিসটা আসে। দেখো এই হচ্ছে জেড অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হলো এ বি সি ডি, আর এই পয়েন্টে একটু সামনে আছে একদম এই লাইনের উপরে ডি এডি লাইনের উপরে, তুমি যেখান থেকে 3 ডাইমেনশনাল একটা লাইন টান দেখো, একটা লাইনে আছে, এইটা এখান থেকে আরো 75 মিলিমিটার আছে। তখন আমি যদি এই এক্সিসের এগেইনস্টে নেই তাহলে লোডের থেকে ডিসে এই এক্সিস থেকে দূরত্ব কত হবে দেখো তো। এখানে এই যে 150 এর অর্ধেক নিশ্চয়ই এটা 75, আর এখানে আছে 75, তাহলে 75 আর 75 হলো 150। আবার এই সেন্টার থেকে এই যে এই সেন্টার থেকে এ পয়েন্টের দূরত্ব কত হবে দেখো তো, 300 যদি হয় নিশ্চয়ই রেক্টেঙ্গুলার সেকশন, এখান থেকে 150 দূরত্ব হবে। তাহলে আলটিমেটলি আমি এক্স এক্সিসের সরি জেড এক্সিসের এগেইনস্টে মোমেন্ট নেই আর ওয়াই এক্সিসের এগেইনস্টে মোমেন্ট নেই, দুই ক্ষেত্রেই কিন্তু সেন্টার থেকে দূরত্ব হচ্ছে এক্সিস বরাবর 150। পরিষ্কার? কেউ একটা প্রশ্ন করতে পারো আমাকে, আমি হলে হয়তো করতাম, আর এখানে একরকম এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরলেন, ওয়াই এক্সিস পারপেন্ডিকুলার, আবার এখানে একরকম, এটা আমি বলবো এটা তোমার ইচ্ছা, সেই জন্য আমি এরকম করেছি। কোশ্চেনে এক এক রকম যে কোনো 3টে এক্সিস থাকলে হবে, এক্স ওয়াই জেড, এখানে ওয়াই আর জেড আছে প্লেনে, এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার, ওখানে আবার এক্স ওয়াই হচ্ছে পারপেন্ডিকুলার, এক্স আর জেড হচ্ছে প্লেনে, এই তো ব্যাপার। কেমন এখন কি বুঝছো এটা? স্যার জেড এক্সিস আর ওয়াই এক্সিস এর মোমেন্টটা স্যার কোন দিকে কাজ করতেছে একটু যদি দেখাই দিতেন স্যার। মোমেন্ট হচ্ছে সবসময় মোমেন্ট হয় বাবা, দেখো যেটা ডিসটেন্স জেড এক্সিস, তো এটা কেমন, এটা যদি জেড এক্সিস হয় এইটার এগেইনস্টে মোমেন্ট মানে হচ্ছে এখান থেকে ডিসটেন্স নিবা, তাহলে এইটা হচ্ছে এম জেড বলি। আর 3D ফিগারটাতে কোন দিকে কাজ করতেছে 3D ফিগারে? আসতেছি, ঠিক আছে। তুমি দেখো এইটা হচ্ছে আমার জেড এক্সিস, এই যে মাঝখান দিয়ে 150-এর মাঝখান দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে জেড এক্সিস, কেমন? আর 300-র মাঝখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে 150 এখানে আসতেছি, জেড এক্সিসটা আগে আসি, 150-এ যদি যাই তাহলে একদম মাঝখান দিয়ে গেছে, তার মানে এখানে 75 পাবো আর এখানে 75, এই জন্য এই জেড এক্সিসের এগেইনস্টে মোমেন্ট যেটা দিবে সেটা হচ্ছে পি ইন্টু 150 মিলিমিটার। আবার ওয়াই এক্সিসের যদি যাই, মাঝখান দিয়ে যাই, যে মাঝখান দেখো এই লাইনটা এরকম প্যারালাল লাইন, এইটার লাইনের প্যারালাল লাইন, আবার এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করছি পি দিয়ে যাচ্ছে, তার মানে ওয়াই এক্সিস এর এগেইনস্টে যেটা যাবে সেটা হচ্ছে 300-এর অর্ধেক 150। আর কি কিছু বুঝার আছে নাকি? আমি তোমার প্রশ্নটা বুঝতে পারি নাই। স্যার মানে জেড এক্সিসে যে মোমেন্টটা ঘুরতিছে স্যার পি বিন্দুতে, পি বিন্দুতে ফোর্স দেওয়ার ফলে যে মোমেন্টটা যে ক্রিয়েট হচ্ছে এটা মেবি অ্যান্টিক্লকওয়াইজ হবে। তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তো হলো ডিপেন্ড করে তুমি কোন ভাবে লোডটা নিচ্ছ। হ্যাঁ, এখানে আমরা কিন্তু বেন্ডিং মোমেন্টের কথা বলি যখন, তখন হচ্ছে হ্যাঁ, যদি মোমেন্টের কথা বলি তখন আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আর যখন বেন্ডিং এর কথা আমরা বেন্ডিং স্ট্রেস বের করতেছি না, এটাকে স্ট্রেসটা ছিল বেন্ডিং, আমাদের চ্যাপ্টারটাও ছিল স্কিউ বেন্ডিং বা আনসিমেট্রিক বেন্ডিং। আবার তোমরা যখন এমসিওয়াই বার আই বলো সেটাও কিন্তু বেন্ডিং স্ট্রেস বলে, মোমেন্ট স্ট্রেস বলে না। কেমন? তাহলে তুমি যদি বলো যে মোমেন্টের আর বেন্ডিং মোমেন্টের মধ্যে তফাৎ কি, তোমরা বেন্ডিং মোমেন্ট পড়ে আসছো, অনেক ডিটেইল পড়ে আসছো গত সেমিস্টারে, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যে আমার কাছে একটা লাঠি স্টিক আছে, তোমাকে দেখাইতে পারবো না, এইটাকে যদি একটা, বা তোমার হাতে কলম আছে বা পেন্সিল আছে, তুমি যদি পেন্সিলের মাথায় একটা সুতা দিয়ে বাঁধতা, ছোট্ট চিকন বা সুতাটা ফ্লেক্সিবল, তারপরে যদি কলমটার এন্ডে তুমি যদি আঙ্গুল দিয়ে ধাক্কা দাও তাহলে কিন্তু এটা ঘুরবে, তাই না? আস্তে করে আলগো করে ধরলে ঘুরবে, ঘুরবে না? তাহলে এইটাকে বলি আমরা মোমেন্ট। আমার কথাটা বুঝার চেষ্টা করো। আর বেন্ডিং মোমেন্ট কালে এটা কিন্তু বেন্ডিং করে নাই, এইবার ওই কলমটাকে আস্তে করে সুতা দিয়া বা আস্তে অল্প একটু টাচ করে না ধরে এবার ভালো করে গ্রিপ করে পুরো মুষ্টি দিয়ে ধরো, এইটাকে বাঁকা ছড়ানোর চেষ্টা করো। চেষ্টা করতে হলে দেখবা যে আস্তে আস্তে চেষ্টা করতে একটু ফোর্স বেশি লাগতেছে আগের চেয়ে, বাট কলমটা বা পেন্সিলটা কিন্তু একটু বাঁকা হয়ে যাচ্ছে। তো দুইটার মধ্যে তফাৎ হচ্ছে ওই যে বেন্ডিং মোমেন্ট, আগেরটাও মোমেন্ট ছিল, সব বেন্ডিং মোমেন্টই মোমেন্ট, কিন্তু ওখানে বেন্ডিং মোমেন্টের শর্ত হচ্ছে বাঁকা হইতে হবে। এখন দেখো এই লোডটার কারণে আমার বাঁকা হইতে হচ্ছে, আমি তখন ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ এখন চিন্তা করছি না, কোন দিকে বাঁকা হচ্ছে তোমাকে প্রথমেই বলে নিয়েছিলাম, যদি এখানে লোড দেই তাহলে কিন্তু এদিকে একটু বাঁকা হয়ে আসবে, বাইরেরটা একটু বাইরে হইতে বেশি বের হতে হবে, এটাকে চেপে যাবে, তাই না? জি স্যার। ফাইন, এখন এইটার আমরা বেন্ডিং মোমেন্টে তখন কন্ট্রোল ক্লকওয়াইজ আমরা বলি। এখন একবার দেখো আমি যদি এখানে মোমেন্ট নেই, যে এই এক্সিসটার এগেইনস্টে মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স নিলাম, কিন্তু একদিকে হবে এই সামনের দিকে হবে কম্প্রেশন, পিছনের দিকে হবে টেনশন, এটা তো বুঝতে নিশ্চয়ই না? আচ্ছা, আবার দেখো দিক 300-র মাঝখান দিয়ে যদি আমি একটা লাইন টানতাম, যে লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি এখানে কি যেহেতু এই পাশে লোডটা দিছে, তোমার যদি উল্টায় যায় এটা এরকম উল্টায় যাবে,
মানে এইদিকে উল্টাবে না ওভারটার্ন করলে। তার মানে কি, আমার নিচে যদি রিঅ্যাকশন সাপোর্ট যদি থাকে তাহলে এই পার্টটা লম্বা হবে, এই পার্টটা ছোট হবে। ছোট হওয়া মানেই হচ্ছে কম্প্রেসড হওয়া, লম্বা হওয়া মানেই হচ্ছে টেনশন হওয়া। তার মানে এই পুরা জোনটায় টেনশন, এই পুরা জোনটায় কম্প্রেশন। আবার এই সাইডটা উল্টার দিকে, যখন এই উল্টার দিকেটা নিব আমরা ওয়াই জেড এক্সিস, এই সাইডটা কম্প্রেশন, ওই পাশে টেনশন। সেই জন্য আমরা এখানে ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ বিষয়টাকে কনসিডার খুব বেশি করি না বেন্ডিং। আবার যখন আরেকটা আমাকে অনেক সময় বেন্ডিং মোমেন্টে যেতে হয়, তোমাদের যখন থার্ড ইয়ারে হয়তো আমি পড়াবো বাচ্চা থাকলে, আল্লাহ যদি বাচ্চা রাখে, তখন আমরা স্ট্রাকচার অ্যানালাইসিসে আমরা বলি যে হ্যাঁ ইকুইলিব্রিয়াম হয় মোমেন্টের, ইকুইলিব্রিয়াম কিন্তু বেন্ডিং মোমেন্টের হয় না। সেই জন্য দুইটাই আমাদেরকে জানতে হয়। কেমন? সো আমি কি তোমাকে বুঝাইতে পারছি? তোমার প্রশ্নের উত্তরটা কি তুমি পাইছো না আমি অন্যদিকে চলে গেছিলাম? না স্যার ঠিক আছে। তাহলে আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম আমাকে বেন্ডিং, এই যে বেন্ডিং স্ট্রেসে বুঝতে হবে কোন দিকে টেনশন কোন দিকে কম্প্রেশন। দুইটাই যদি কম্প্রেশন হয় যোগ হবে একটু আগে যেটা একটা সিম্পল প্রবলেম করে আসলাম। আবার দুইটাই যদি একটা যদি কম্প্রেশন একটা টেনশন হয় তাহলে অ্যালজেব্রিক সাম বলতে যেটা বুঝি যেটা বড়টা সেটা হবে। আবার যদি সাথে এক্সিয়াল ফোর্স থাকে তাহলে সেটার জন্য টেনশন না কম্প্রেশন, যেমন আগেরটা ছিল টেনশন এখন এটার জন্য কম্প্রেশন হবে। তো তিনটাকে আমরা অ্যালজেব্রিক সাম করব। কেমন? ঠিক আছে? জি স্যার। আমরা সামনে যাই তাহলে। এবার অঙ্ক করা। তাহলে আমাদের এইটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি যেটা যখন যেটা আসবে সেটা দিবে, এই সেন নিয়ে তুমি অরিড হওয়ার কিছু নাই। তা আমি সবসময় আমি যে এই পার্টটা এই অঙ্কের জন্য সব জায়গায় কম্প্রেশন, কোনটা এইটার জন্য এক জায়গায় টেনশন এক জায়গায় কম্প্রেশন, এই সাইন নিয়ে তুমি ভাবনা, তুমি যেটা এখান থেকে বুঝবো যখন এই এক পয়েন্টে পয়েন্ট ওইটা আসবো ইনশাল্লাহ। তাহলে আমরা দেখো আমরা বোঝার চেষ্টা করলাম, পি দেয়া ছিল 64 কিলোনিউটন, আমরা নিউটন নিলাম, এম ওয়াই এম এক্স দুইটাই আমরা 9.6 পেয়ে গেলাম। পেয়ে গিয়ে তাহলে আমরা মোমেন্টটা পেয়ে গেলাম, ক্রস সেকশনের আই গুলা তোমরা অনেকেই বলছো এ এর মান 150 × 300 হইলো, এস এক্স বের করতে পারবো, আই জেড বের করতে। তাহলে কেউ কিছু জানতে চাচ্ছ মনে হয়, বলো, আমি বলে দেবো। আচ্ছা, না জানলে আমরা তাহলে আই জেড বা এস জেড, এস মানে হলো বিএইচ স্কোয়ার বাই 6, বা উল্টাটা যদি বলি উল্টাটা তাহলে একবারে করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এসটাকে ধরতে পারি, ধরে আমরা এখানে এ পয়েন্টে যখন নিব, এখন বলো তো দেখি কি কি হবে। এই লোডের জন্য অবশ্যই কম্প্রেশন দিলাম মাইনাস। এখন এই যে জেড এক্সিসের, তোমাদের মনে আছে না নিশ্চয়ই, এইটা জেড এক্সিস ছিল লম্বাটা, তো জেড এক্সিসের এগেইনস্টে কি এ পয়েন্টে টেনশন হবে না কম্প্রেশন হবে বলো? স্যার কম্প্রেশন হবে। ফাইন। আবার এক্স এক্সিসের এগেইনস্টে সেইটাও মনে হয় কম্প্রেশন হবে, এক্স না তো ওয়াই এক্সিসে সেটাও কম্প্রেশন হবে। তাহলে তিনটাই কম্প্রেশন হলে আমি বের করতে পারলাম। ঠিক বি পয়েন্টে আমি কিন্তু এগুলো অলরেডি বের করে ফেলছি, যে এটা হলো পি বাই এ, মানে হচ্ছে পি এর 4 দেয়া ছিল 64 বাই এরিয়া, নিউটন কনভার্সন করছি কিলোনিউটনকে। আবার এইটাকে মোমেন্ট বাই এস বাই এম বাই এস করছি, এটা বের করলাম, ওইটাকে এস করছি, বের করলাম, মানগুলো থাকলো। কোনটা কোন জায়গায় হবে? বি পয়েন্টে কি হবে বলো তো দেখি? পি এর কারণে কি ফোর্স হবে, কি স্ট্রেস হবে? বি এর কারণে অবশ্যই কম্প্রেশন হবে সব জায়গায়, -1.4। ফাইন। এখন আমাকে বলো দেখি জেড এক্সিস এর অ্যারাউন্ডে এটা মাইনাস হবে, দিলাম মাইনাস, কিন্তু ওয়াই এক্স এর অ্যারাউন্ডে টেনশন হবে। ওয়াই এক্স জেড এক্সিস এর ওয়াই এক্সিস এর এগেইনস্টে তোমার টেনশন হবে, সো প্লাস দিলাম, প্লাস দিয়ে বের করলাম। আশা করছি তোমরা এই সবকটাই কি বলছি ঠিক আছে, সবকটাকে বের করতে পারবা বা কোনোটা বের করতে পারবা না এটা বলো আমাকে। আমার এ বি সি প্রত্যেক পয়েন্টে প্রথমটা মাইনাস, কিন্তু সি পয়েন্টে, এবার বলো সি পয়েন্টে আমার মোমেন্টের কারণে কি হবে? স্যার দুইটাই টেনশন হবে, জেড এক্সিস ওয়াই এক্সিস দুইটার কারণেই তার টেনশন। মানে আমাকে এইবার যদি কেউ যদি বলতো, আমরা আশা করি যদি না বুঝা তাহলে আমরা সবাই কিন্তু বুঝতেছি যে কোন জায়গায় টেনশন হবে, কোন জায়গায়। দেখ দুইটা ক্রিটিক্যাল জিনিস, একটা হচ্ছে কোন বিএইচ স্কয়ার বাই 12 হবে নাকি সরি বিএইচ কিউব বাই 12 হবে না এইচ বি কিউব বাই, সেটা আমরা বলার চেষ্টা করলাম যে যে কোন দিকে টেনশন হবে, কোন দিকে কম্প্রেশনের মাঝখান দিয়ে যেটা হবে সেইটা ডাইমেনশন যা হবে সেটা হবে বি। একটা ক্রিটিক্যাল হচ্ছে ওই জায়গায় ভুল করি আমরা, আরেকটা ভুল করছে মোমেন্টটা নিতে। তো আমি যদি এখান থেকে মাঝখান দিয়ে দুইটা লাইন টানি, তো যেই এক্সিস এটা যদি এক্স এক্সিস বলি, এইটার থেকে যে ডিসটেন্স, এইটা যদি কথার কথা এটা যদি ওয়াই এক্সিস বলি, এটা থেকে ডিসটেন্স, এখন আমরা এটাকে জেড আর এটাকে ওয়াই বলছি। ফাইন, সেভাবেই নিলাম। নিয়ে আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিপেন্ডেন্টলি মোমেন্ট ম্যাক্সিমামটা বের করছি, কোনায় কোনায় বের করতে চাইলাম, নিলাম। নিয়ে
এখন কোনটা প্লাস কোনটা মাইনাস সেইটুকু আমার দরকার। তো প্লাস মাইনাসটা আমরা আশা করছি যদি তোমাদের একটু চেক করি, তোমরা দুইজন শেয়ার কথা না বলে আরেকজন যদি কেউ বলো, আমি জানি না কত রোল নাম্বার বলবো তোমাদের, যে আমি 100 নম্বর যারা আছে সে যদি আজকে প্রেজেন্ট থাকে, 100 আছো কেউ? 100 রোল নাম্বার আছো? 100 কি আছো? রোল নাম্বার 100? এই কাদের, আব্দুল কাদের 100 কি ক্লাস করে না? ক্লাস করে তো। আচ্ছা 120 120 এবার 50 রোল নাম্বার 50 3 নাই, দুইজনে কথা বলে। কালকে স্যাররা কথা বলছিল বুঝছো, স্যাররা বললো যে স্যার আসলে তো অনলাইনে ক্লাস নিচ্ছি, অ্যাটেন্ডেন্সের যে নাম্বার দিব যদি স্যার মোবাইল বা লাইনে ঢুকে আর যদি কেউ না থাকে দাদা আমাদের করতে তো করা সম্ভব নেই, ছেলেটা ক্লাস করছে কি করছে না, যেহেতু ফিজিক্যালি নাই। তো আমি কিন্তু তোমাদের তিনজনকে ডাকলাম। 50 রোল নাম্বার? স্যার 120 আসি স্যার। আচ্ছা এতক্ষণ পরে ঘুমাই গেছিল নাকি? দেখ তোমারটা পরে আসবে 50 এর সাথে কথা না বলবো। স্যার তখন রেসপন্স করছি স্যার, নেটওয়ার্ক একটু সমস্যা তো। খেয়াল করি না। আচ্ছা এবার বলো ডি পয়েন্টে 50 রোল নাম্বার, ডি পয়েন্টে পয়েন্ট ডি যেটা আছে সেইটাতে আমাদের যে পি আছে তার জন্য কি রকমের স্ট্রেস আসবে, টেনশন না কম্প্রেশন? আমি কিন্তু মোমেন্টের কথা বলি না, পি ফোর্সের কথা বলছি। হ্যাঁ স্যার কম্প্রেশন। কম্প্রেশন আসবে। এখন এইবার বলো যে এই যে এটা তো ছিল আমার জেড এক্সিস, জেড এক্সিসের এগেইনস্টে যে মোমেন্টটা আছে, মোমেন্টের মান সমান, সেই ক্ষেত্রে এখানে কি স্ট্রেস আসবে? আবার বলছি জেড এক্সিস যদি মনে না থাকে, এই যে এই 150 এর মাঝখান দিয়ে যেটা যাচ্ছে এটার জন্য যে মোমেন্টটা আসতেছে তাতে কি স্ট্রেস আসবে, টেনশন না কম্প্রেশন? স্যার মোমেন্টের কারণে এখানে স্যার টেনশন আসবে স্যার। আর এবার নেক্সট হচ্ছে আমরা যদি এই যে এখানে 300 বরাবর 300 মাঝখান দিয়ে যদি নেই সেখানে কি হবে? স্যার ডি পয়েন্টের ক্ষেত্রে টেনশনই হবে। ডি পয়েন্টের ক্ষেত্রে যদি 300 দিয়ে যেই দেখো তো একটু বাবা, তুমি একটু বুঝার চেষ্টা করো। হ্যাঁ একটা বই বা একটা ব্লক নিলাম, একদিকে চাপ দিলে উল্টাইলে কি এদিকে উল্টায় যাবে না? এই উল্টা দিকে উল্টাবে, যেদিকে উল্টায় যাবে সেদিকে এখানে কি চাপ পড়বে না বেশি, যেহেতু এটা উল্টা উপর দিকে উঠে আসতেছে? আমার কথাটা বুঝতেছো? সবাই বুঝতেছো না? 300 মাঝখানে যে এক্সিসটা যাবে, আমি নাম দিলাম না, সো এই দিকে যেটা পড়বে তাহলে এই পাশে চাপ পড়বে, এই পাশে টান পড়বে। সো তখন ডি পয়েন্টে কিন্তু একটা হবে কম্প্রেশন। দেখো ডি পয়েন্টে একটা কম্প্রেশন আছে, আর এটা তো কম্প্রেশন আছে আর একটা টেনশন। আবার এ পয়েন্টে সবকটাই কম্প্রেশন, যেটা মনে হয় কাদের বলতেছিল বা কি জানি গোবিন্দ। তো এ পয়েন্টে সবকটা কম্প্রেশন কেন? এবার 120 রোল নাম্বার বলো। জি স্যার। হ্যাঁ বলো, এই পয়েন্টে কি সবকটা কম্প্রেশন হবে? জি স্যার। আমাকে আগে জেড এক্সিস আর ওয়াই এক্সিসটা বলো। জেড এক্সিসটা বলো তো কেন হবে? জেড এক্সিস ছিল আমাদের এই যে এইটা 150 এর মাঝখান দিয়ে। জি স্যার, জেড এটা হচ্ছে কম্প্রেশন হবে, এটা যদি অ্যাক্সিয়াল রোডের কারণে হবে কম্প্রেশন, আর বেন্ডিং এর কারণে যেহেতু এটা হচ্ছে যে আমাদের এটা যেহেতু এটা এইদিকে যেহেতু উল্টাবে, এই পয়েন্টটা যেহেতু উল্টাবে এই পয়েন্টের দিকে, সে কারণে হচ্ছে যে এখানে কম্প্রেশন আসবে। ফাইন, ফ্যান্টাস্টিক, ঠিক আছে আমরা বুঝছি। তোমাদের মধ্যে আমরা আসলে বুঝাতে চাই যে তোমাদের মধ্যে যদি কেউ যদি না বুঝে, আমার পক্ষে তো 120 জনকে ডাকাও সম্ভব না, তোমরা যদি কেউ যদি না বলো আমরা আওয়াজ করলে আমরা সামনে যাব, অথবা আমরা সামনে যাব। তোমাদের যদি কেউ না বুঝায় বা কোনো জায়গায়। হ্যাঁ বলো। এর আগের ক্লাসটা একটু স্যার অনুপস্থিত ছিলাম তো স্যার, মানে একটু টেনশনাল কম্প্রেশনটা যদি আর একটু বুঝাইতেন। আচ্ছা ঠিক আছে, এটা স্যাররা পড়াইছে, তারপর আমি আসতেছি বেন্ডিং। আচ্ছা দেখো যদি এই জায়গাটাতে আমরা আসি, আনসিমেট্রিক্যাল বেন্ডিং, তারপর এই ফিগারটা দেখতেছো? যে অনুপস্থিত ছিল বলছো, তোমার নাম কি জানো? তোমার নাম কি বলো? কথা বলে না এখন। আচ্ছা দেখো, আচ্ছা আমি মামুন স্যার। মামুন স্যার। আচ্ছা মামুন স্যার আমার নাম। হ্যাঁ শুনছি তোমার নাম মামুন। তুমি এবার দেখো এই ফিগারটা দেখতেছো?
এই যে ফিগারটা, আমার উপরের ফিগারটা তুমি কি স্ক্রিন দেখতেছো? জি স্যার। ফাইন। আমি অন্য সব ভুলে গেলাম। ধরো যে এইরকম একটা মোমেন্ট যদি থাকে, তাহলে তোমার কি বুঝতেছো, বুঝতে পারো কিনা দেখো তো, নিচেরটা বড় হবে, উপরেরটা ছোট হবে হবে যেহেতু এইদিকে চাপ দিচ্ছ তুমি, তাই না? উপরের দিকে চাপ দিচ্ছ না, নিচের দিকে টান দিচ্ছ না। এইটা মানে কি, যখন অ্যারোটা যেদিকে জি হয় স্যার। সেদিকে চাপ পড়ে, আর যেদিকে টান অ্যারো না থাকে সেদিকে টান পড়ে। তাহলে ধরো এটা টান পড়ে, এটা চাপ পড়ে, তার মানে মোমেন্টটা যেদিকে ঘুরায়, এটা যদি এইটা না থাকতো তাহলে এদিকে এরকম ঘুরতে থাকতো, দুইটা পার্ট না থাকলে। তাহলে এই পার্টটাতে চাপ পড়বে, নিচের পার্টটাতে টান পড়বে। আমি নেক্সট ক্লাসে হয়তো তোমাকে কিছু আরো ফিগার দিব, যদি না বুঝো ওর মতো করে। তুমি কি এই পার্টটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এই পার্টটার সাথে আমরা একটু মিলানোর চেষ্টা করতেছি, এগুলো তো একটু কঠিন কথা বলে আসছিলাম। এখানে যাই, কেমন? সরি, এখানটায় দেখো কি হচ্ছে, এই জায়গাটা এরকম যেদিকে চাপ তার ইয়াটা পড়ে, যে এরকম করে ঘুরে, যেদিকে অ্যারো পড়বে, মানে এই পাশে এই মাঝখান দিয়ে নিলে এই পাশে অ্যারোটা পড়তেছে, তো এই পাশে চাপ পড়বে, আর এই পাশে অ্যারোটা মানে দিকে চাপ পড়তে গেলে যেহেতু একটা পড়ে দিকে উল্টে যাবে, তো এটার মোমেন্ট ডায়াগ্রামটা এরকম, তাহলে এই উল্টা দিকে হবে চাপ। আবার যদি এই 300 মাঝখান দিয়ে নিতাম, তাহলে দেখো তো এই পাশে অ্যারোটা পড়ছে না, মামুন বুঝতেছো? তাহলে এই 300 মাঝখানে একটা লাইন টানলে এই জি 300 স্যার। মাঝখানে এই পাশে অ্যারোটা চাপ পড়বে, তাহলে এই পুরো এই অর্ধেকে এই 300 মাঝখানে চাপ পড়বে, বাট এই অর্ধেকে পড়বে টান। আর যদি 150 মাঝখান দিয়ে নিতাম, তাহলে এই 150 এই অর্ধেকে, এই পাশের সামনের দিকের অর্ধেকে চাপ, উল্টা দিকে টান। তাহলে আমরা যা পাই সেটা হচ্ছে, এখন আমাদের এই পয়েন্টটাতে কিন্তু এই যে কোন পয়েন্টটা, সি পয়েন্টটা, এই দিক থেকেও অ্যারো পড়ছে এই পাশে, ওই দিক থেকেও, তার মানে এই পয়েন্টটা দুই দিকেই টান পড়ছে। আবার পয়েন্টটা দেখো, যে এই পয়েন্টটা দুই দিক থেকেই চাপ পড়ছে, তাই না? আর এই দুইটা পয়েন্টে একটা চাপ একটা হচ্ছে। মামুন বুঝতেছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু একটা মিনিট ফোন ধরো। হাফিজ, আসসালামু আলাইকুম, কি খবর? আছি তো ভালো, হাফিজ। মামুন বুঝছো? না যে আমরা বলি যে কারো, তুমি একসময় আসো, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আসলে কথা বলবো না, হ্যাঁ? মনে হয় যে একটা যদি এরর জিনিসটা বলি, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি। আর যদি মেকানিক্স বুঝতে চাই, তাহলে আমরা বলবো যে দেখো যে যে অর্ধে চাপ পড়ে, যেহেতু এরোটা এদিকে মানে চাপ পড়ে, তাহলে এইদিকে চাপ পড়লে আরেক দিকে অবশ্যই টান পড়বে, যদি না সেন্টার দিয়ে যায়। আর সেন্টার দিয়ে যাইলে কি হবে, যেটা আমরা প্রথম শুরু করছি, একদম সব জায়গায় কিন্তু সমান চাপ পড়বে বা সমান টান পড়বে। ঠিক আছে মামুন, বুঝছো তুমি? জি স্যার। নেক্সট কাজ হচ্ছে আমাদের, যেহেতু এক এক জায়গায় এক এক রকমের স্ট্রেস আসছে, দেখতেছো কোনো জায়গায় 14, কোনো জায়গায় -5.7, কোনো জায়গায় +11.4 ক্লাস, তাহলে আমার দরকার কিন্তু নিউট্রাল এক্সিসটা। তা না হলে আমরা কিন্তু রিইনফোর্স কনক্রিট ডিজাইনে আমরা জানি কনক্রিট চাপ নিতে পারে, বাট টান নিতে পারে না। আমার একটু একটা ফোন ধরে বলতে হবে যে ক্লাসে আছে, টান নিতে পারে না। সো আমাকে ওই টানটা বের করার জন্য টানের পজিশনটা বের করতে হবে, এবং তার ডাইরেকশনটা বের করতে, ওদের রড বসাইতে পারে, আদারওয়াইজ আমরা মিসলিড হবে, যেটা পরে স্যাররা পড়াবেন পরের সেমিস্টারে হয়তো। সেই জন্য আমাদের নিউট্রাল এক্সিসটা বাইর করা লাগে, কেমন? তাহলে এই পয়েন্টটা, কয়টা পয়েন্টে আমি কিন্তু স্ট্রেস গুলা পেয়ে গেছি। দেখো এখানে পাইছি 14.9 সরি -14.2, এখানে একটা পাইছি 5.7 মাইনাস, এখানে পাইছি 11.4, এখানে পাইছি +2.8। তাহলে এখান থেকে আমরা যদি একটা লাইন টানি, এইটা হলো মাইনাস, এইটা হচ্ছে প্লাস, স্কেল যদি করতে পারি তাহলে রিলেভেন্ট, তাহলে আমার এখানে একটা লাইন আসলো। আবার এখানে এটা মাইনাস, এটা প্লাস, এটা লাইন টানলাম। তার মানে আমার এই দুইটা পয়েন্ট স্ট্রেট যোগ করলে এইটাই হবে
নিউট্রাল এক্সিসের লোকেশন। তার মানে এই যে এ এফ বি এই পোর্শনটা আছে, এই পোর্শনটাতে আমরা আছি হচ্ছে কম্প্রেশন জোনে আর উল্টা পাশে টেনশন জোনে। বুঝছি, আমি একটা ক্লাসে আছি, তুমি বারবার ফোন দিতেছো, ক্লাসটা শেষ করে তোমার ফোন দিব। হ্যালো, সরি। সো আমরা এখানে যেটা করছি খুব সিম্পল, তুমি এত কঠিন কাজ, এইটা যেহেতু মাইনাস এইটা মাইনাস, মাঝখান দিয়ে কিন্তু কোনো নিউট্রাল এক্সিস যাওয়ার পসিবিলিটি নাই, তার জন্য এই দুইটা লাইন দিইনি আমি। এই একটা রেক্টেঙ্গেলের 4টা পয়েন্ট থাকে, এই পয়েন্টটা দিলাম 14 মাইনাস এইটা প্লাস কত 2.8। তাহলে আমি যদি একটা কি বলে দুইটা পয়েন্টটাকে আমার 3 ডাইমেনশন দরকার নাই, বাইরে যদি এখানে 14.2 মাইনাস এখানে 2, তাহলে আমি একটা নিউট্রাল এক্সিস ইজিলি পাইতে পারি, সেইটা আমরা বের করে ফেলতে পারি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। তোমরা কি বের করতে পারবা? তুমি যদি সিঙ্গুলার একটা যদি না, এখানে একটা ডাইমেনশন হচ্ছে একটা লাইন আছে, একটা বিপরীত অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে 14.2, না বুঝলে বলবা প্লিজ, আর একটা হচ্ছে 2.8, তাহলে কি আমরা 14.2 আর 2.8 মাঝখানে কোথায় কাট করতে সেটা বের করতে পারবো না? জি স্যার, পাইলাম, এটা পাইলাম 125। আবার দেখো এই দুইটা লাইনে এই দুইটাই হচ্ছে প্লাস, তাহলে এই দুইটা লাইনের মাঝখানে নিউট্রাল এক্সিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই দুইটা লাইন বিসি তে আছে, বিসি তে কি পাইলাম, বি তে পাইলাম -5.7 এবং সি তে পাইলাম +11.4, সেইটাও আমরা বের করতে পারি। এখান থেকে 100 দূরত্ব 25 আসছে, এটা 100, এটা 125। তার মানে বাকিগুলো হবে ইন্টারমিডিয়েট, যেহেতু লিনিয়ার ট্রান্সলিনিয়ারি, সো এটাকে আমরা দুইটা পয়েন্ট যোগ করলেই এই এরিয়াটা পাইলাম, ওই পাশের এরিয়াটা পাইলাম। ফ্যান্টাস্টিক, তাহলে আমার নিউট্রাল এক্সিস জোনটা বের হয়ে গেল। এটা আমার নিউট্রাল এক্সিস রিইনফোর্স কনক্রিটের ডিজাইনে আমার লাগবে কোথায় আমি টেনশন দিব, রড দিব, কোথায় রড কম দিব, মিনিমাম রড দিব, সেটা আমরা বের করতে পারবো। আবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ আমার লাগবে কোন ম্যাটেরিয়াল, যদি ম্যাটেরিয়াল সিলেকশন করতে এই পরিমাণ লোড নিতে পারে কিনা, এত টেনশন এত পরিমাণ কম্প্রেশন নিতে পারে কিনা, সেটা নিয়ে আমরা ম্যাটেরিয়াল সিলেকশনের বিষয় লাগবে। আশা করছি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছি, তাই না? কি সবাই বুঝছি? জি স্যার, বোঝা জি গেছে। স্যার বুঝছি। জি স্যার বুঝা গেছে। আচ্ছা, আমাকে যেটা বলছিলা তোমরা চাইলে আমি একটা লেকচার করে দিব, শনিবার দিন করবো ইনশাআল্লাহ। কি জন্য বলে রিভেটেড জয়েন্টের কোন পার্টটা বুঝো না, যে আমাকে আজকে বলা